গুড মর্নিং স্টুডেন্টস। বেশ কিছুদিন পার হয়ে গেছে আমাদের লাস্ট ভিডিও আপলোড করার পর থেকে। আজকে বেশ কিছুদিন পরে আবার নতুন একটা গ্রামার পোর্শনের ভিডিও, যদিও টপিকটা একই থাকতেছে। আমাদের লাস্ট ভিডিওটা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা ভিডিওটাকে আপলোড করা শুরু করব। লাস্ট ভিডিওতে আমাদের আলোচনার প্রসঙ্গ ছিল ডিগ্রি অফ কম্প্যারিজন, যেখানে অলরেডি দুটো ভিডিও আপলোড করা হয়েছে স্টেপ বাই স্টেপ। আজকে তার ফাইনাল ভিডিওটা আমরা আপলোড করতে যাচ্ছি। আজকের এই ফাইনাল ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু খুব একটা বেশি থাকবে না। প্র্যাকটিক্যাল কাজ আমরা যেগুলো করে ফেলেছি সেইগুলো করার সময় এতদিন পর্যন্ত নিশ্চয়ই সবারই কিছু না কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, যে সমস্যাগুলোকে নিয়ে আমরা এখন কথা বলব। মূলত যে সমস্যাটাকে আমরা ফেস করতে পেরেছি বা করেছি সেইগুলো হচ্ছে কিছু এমন ফ্রেজ যে কথাগুলোকে ব্যবহার না করে ডিগ্রি অফ কম্প্যারিজনের কাজটাকে করে ওঠা সম্ভব হয় না। তো সেই ফ্রেজগুলো নিয়ে আগে কথা বলা শুরু করি। আমাদের কাছে ডিগ্রি অফ কম্প্যারিজনের কাজ করার সময় আমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছি যে কম্প্যারিজন করার সময় যে দুটো অবজেক্টের কথা আমি বলেছিলাম, একটা যার তুলনা হয়েছে, একটা যার সাথে তুলনা হয়েছে, এই দুটো অবজেক্টকে লেখার সময় অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র নামটাকে ব্যবহার করে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনের বাক্যগুলোকে তৈরি করতে পারছিলাম না বা পেরে উঠিনি। সেই সমস্ত ক্ষেত্রে খালি রামের সঙ্গে শ্যামের তুলনা হয়েছে, বা ইন্ডিয়ার সাথে আমেরিকার তুলনা হয়েছে, বা মাউন্ট এভারেস্টের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার তুলনা হয়েছে, এরকম দুটো স্পেসিফিক অবজেক্টের কথার সাথেই কম্প্যারিজন যে হয় তা কিন্তু নয়। পরিবর্তে এমনও দেখা গেছে যেখানে কোনো একটা জিনিসের সঙ্গে বাদবাকি যে কোনো জিনিসের তুলনা হয়েছে, যেমন মাউন্ট এভারেস্টের সাথে পৃথিবীর যে কোনো শৃঙ্গে, যেমন ইন্ডিয়ার সাথে পৃথিবীর যে কোনো দেশের তুলনা হয়েছে। তাহলে এই যে কোনো দেশ, কোনো একটা তো নির্দিষ্ট দেশের কথা বলা হচ্ছে না তুলনা করার সময়, তাহলে এই যে কোনো দেশের কথাটাকে যখন আমরা 1 নম্বরে বা 4 নম্বরে বসাবো আমাদের সেই সেন্টেন্স প্যাটার্নের স্টেপের মধ্যে, যে 1 আর 4 নম্বরে যার তুলনা যার সাথে তুলনা, এই দুটো জায়গার মধ্যে যেখানেই বসাই না কেন সেখানে আমরা স্পেসিফিক্যালি কোনো একটা দেশের নাম বা কোনো একটা জিনিসের নাম, কোনো একটা অবজেক্টের নাম ব্যবহার করে কিন্তু কম্প্যারিজন করে উঠতে পারিনি। এই যে কোনো কথাটাকে ব্যবহার করার জন্য আমাদের স্পেসিফিক্যালি কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ফ্রেজের ব্যবহার করার দরকার পড়ে। কখনো বা যে কোনো ক্ষেত্রে, কখনো বা যে কোনো দেশ, কখনো বা যে কোনো শৃঙ্গ, কখনো বা কিছু সংখ্যক শৃঙ্গ, বা কোনো সময় বেশিরভাগ ছেলে মেয়ে, বা কোনো কোনো সময় কয়েকটি ছেলে মেয়ে, কোনো কোনো সময় কোনোটাই নয়, কেউ নয়, এই জাতীয় কথাগুলোকে ব্যবহার করতে হয়। এবার সেই কথাগুলোকে ব্যবহার করার জন্য আমরা যদিও প্র্যাকটিস করার সময় নিশ্চয়ই নিজের থেকেই সেগুলো কাজগুলো করতে পেরেছি, কারণ আমার কাছে যে কটা প্রবলেম নিয়ে আমার কাছে কথা এসছে সেই প্রবলেমগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেই ফ্রেজগুলোর সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই আমার কাছে সেই জাতীয় বিশাল কোনো প্রবলেম নিয়ে কোনো কমেন্টস বা কোনো কথা জিজ্ঞেস করে পাঠায়। তো আমরা আজকে সেই ফ্রেজগুলোর সম্পর্কে লিখব, বা সেই ফ্রেজগুলোকে জানবো যে এই ফ্রেজগুলোকে কখন, কিভাবে, কেন ব্যবহার করতে হবে। দেখে নিই। প্রথম ফ্রেজ, 1 নম্বর, অল আদার। ডট ডটটা দিচ্ছি না, অল আদারের পরে সর্বদা একটা কি ব্যবহার করতে হবে? নাউনকে ব্যবহার করতে হবে। তাহলে অল আদার বয়েজ, অল আদার পিকস, অল আদার কান্ট্রিজ, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তাহলে এরপরে যে নাউনটা বসবে সেই নাউনটা সর্বদা কী হতে যাচ্ছে? প্লুরাল হতে যাচ্ছে, কেননা যে কোনো সমস্ত, অল আদার মানে কি সমস্ত পিক, সমস্ত দেশ, সমস্ত স্টুডেন্টস ইত্যাদিদের ব্যাখ্যা করবে। তো তারপরে যে নাউনটা বসবে সেটা সর্বদা কোন কোন ফর্মে বসবে? প্লুরাল ফর্মে বসবে। তো এই জন্য আমি আর এখানে অল আদারের পরে ডট ডটটা দিচ্ছি না, বা এই ফ্রেজগুলোর পরে আমি ডট ডটগুলো দিচ্ছি না, শুধুমাত্র ফ্রেজগুলোকে উল্লেখ করতে। অল আদার কথাটার মানে কি? অন্য সব কটা, বা অন্য সবগুলি, বা অন্য সব কোটি, কটি ইত্যাদি মানেতে প্রকাশ হবে। সেকেন্ড যে ফ্রেজ, সেই ফ্রেজটা হচ্ছে সাম আদার,
বাংলা মানেটা কি? অন্য কয়েকটি। 3 নম্বর ফ্রেজ বা সেম আদারের সঙ্গে কখনো কখনো একই মিনিং যুক্ত ব্যবহার করা যায় সাম অফ দ্য, দুটোরই মানে অন্য কয়েকটি। 3 নম্বর ফ্রেজ দাঁড়াচ্ছে বা ব্যবহার করা যেতে পারে এনি আদার। এনি আদার কথাটার মানে কি? অন্য যে কোনো, মানে অন্য যে কোনো স্টুডেন্ট, অন্য যে কোনো শৃঙ্গ, অন্য যে কোনো দেশ ইত্যাদি, যেটাই ব্যবহার করি না কেন নাউনটা আদারের পরে বসবে। যেরকম সাম আদারের পরিবর্তে সাম অফ দ্য ব্যবহার করা যায়, একই রকমভাবে এনি আদারের পরিবর্তে এনি অফ দ্যও ব্যবহার করা যায়। দুটো ক্ষেত্রেই পরবর্তীতে যে নাউনটা, একটা নাউন বসবে এবং দুটো ক্ষেত্রেই নাউনটা কি থাকবে? এই দুটোর জন্য প্লুরাল, আর এইটার জন্য, এই ফ্রেজটার জন্য একটা সিঙ্গুলার নাউন এনি, অন্য যে কোনো, মানে যে কোনো একটার কথা বলা হচ্ছে, তাই না? এনি আদার, অন্য যে কোনো একটা কোনো কিছুর সঙ্গে কি করা যাচ্ছে? তুলনাটা করা যাচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা জিনিসের সাথে তুলনা হচ্ছে যেহেতু, তারপরে নাউনটা কি হবে? সিঙ্গুলার ফর্মে বসবে। এটুকু আইডিয়া আমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই আছে। এর পরবর্তীতে আরেকটা ফ্রেজ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে নো আদার অথবা নান অথবা নোবডি। তিনটার মধ্যে যে কোনো একটা। নো আদারটাকে যখন আমরা ব্যবহার করব তখন তার বাংলা মানেটা দাঁড়াবে কোনোটাই নয়। মানে যখন একটা বস্তুর সঙ্গে তুলনাটা হবে তখন সেক্ষেত্রে আমরা নো আদার কথাটাকে ব্যবহার করতে পারি, যেখানে মানেটা দাঁড়াবে কোনোটাই নয়। 2 নম্বরটাতে মানেটা দাঁড়াবে কোনোটাই নয় অথবা কেউ নয়, দুটোর মধ্যে যে কোনো একটা। নান, নান মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে বা বস্তু বা নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। তো সুতরাং নান কথাটাকে আমরা বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, মানুষের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। নান কথাটার সৃষ্টি কোথা থেকে হয়েছে? নো ওয়ান, নো ওয়ান একত্রিত করে তৈরি হয়েছে কি? নান, এনো এনি। তো নো আদার কোনোটাই নয়, নান হচ্ছে কোনোটাই নয় অথবা কেউ নয়, আর নো বডি এই কথাটাকে ব্যবহৃত হবে কেউ নয় বোঝাতে, অর্থাৎ শুধুমাত্র মানুষের ক্ষেত্রে। তাহলে এইটা ব্যবহৃত হবে বস্তু বা নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে, এটা ব্যবহৃত হবে বস্তু বা নিম্ন শ্রেণীর প্রাণী অথবা মানুষের ক্ষেত্রে, আর এটা ব্যবহৃত হবে মানুষের ক্ষেত্রে। তা দেখা যাচ্ছে এই উপরের তিনটার মধ্যে প্রত্যেকটাই পজিটিভ মিনিং বহন করতেছে। পজিটিভ অর্থাৎ হ্যাঁবাচক মানে, যেখানে নাবাচক শব্দের কোনো ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এই 4 নম্বর বাক্যটাতে আমরা নেগেটিভ মিনিং পাচ্ছি। 4 নম্বর ফ্রেজগুলোর ক্ষেত্রে নেগেটিভ মিনিং পাচ্ছি, অর্থাৎ বাক্যের মধ্যে একটা নাবাচক শব্দের ব্যবহার অলরেডি শুরুতে অথবা শেষে যে কোনো জায়গাতে ব্যবহৃত হয়ে আছে। তার জন্য আমাকে আর বি ভার্বের পরে কোনো রকমের নাবাচক শব্দ আনার প্রয়োজন পড়ছে না। মানে এইগুলো থাকলে পরে নাবাচক করার জন্য বি ভার্বের পরে নাবাচক শব্দটাকে ব্যবহার করতে হবে। এর আগের ভিডিওর একেবারে লাস্ট উদাহরণটার কথা খেয়াল করে দেখো, বি ভার্বের পরে নাবাচক শব্দটাকে ব্যবহার করতে হয়েছিল। কিন্তু যদি আমার এইগুলো ব্যবহৃত থাকে তাহলে নাবাচক মিনিং আনার জন্য বি ভার্বের পরে আর কোনো নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার করার দরকার নেই। তো সুতরাং প্রথম তিনটা হচ্ছে পজিটিভ, 4 নম্বর ফ্রেজটা হচ্ছে কি? নেগেটিভ মিনিং বহন করে। নেক্সট ফ্রেজ হচ্ছে ওয়ান অফ দ্য। এই 4টা ফ্রেজের পরে যখন আমরা 5 নম্বর ফ্রেজে আসছি, সেই 5 নম্বর ফ্রেজটাতে একটা বিশেষত্ব আছে। এই ওয়ান অফ দ্য যখন ব্যবহৃত হবে তার মানেটা হবে অন্য
অন্য বলবো না, অনেকের মধ্যে একটা বা একজনকে ব্যবহার করা বোঝানো হবে। তাহলে ওয়ান অফ দ্য কথাটার বক্তব্য হচ্ছে, ওয়ান অফ দ্য কথাটার মানে হচ্ছে অনেকের মধ্যে একজন বা একটা, সেটা অর্থাৎ বোঝাই যাচ্ছে একটা বলা মানে একটা বস্তুকে বা নিম্ন শ্রেণীর প্রাণীকে চিহ্নিত করা, আর মানুষকে চিহ্নিত করার জন্য আমরা একজন কথাটা কী করতেছি, ব্যবহার করছি। তাহলে এই যে ফ্রেজটা, এই ফ্রেজটাতে ওয়ান অফ দ্য দিয়ে আমরা প্রথমত তুলনা করার সময় অনেকের মধ্যে তুলনা করব ঠিকই, কিন্তু ওই অনেকের মধ্যে কটার সঙ্গে তুলনা করব, একটাকে তুলনা করব। তাহলে আমাদের যখনই এই ওয়ান অফ দ্য ফ্রেজটা বাক্যে ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রে ওয়ান থাকা সত্ত্বেও, ওয়ান মানে একটা থাকা সত্ত্বেও দেখে মনে হবে যেন এর পরের নাউনটা সিঙ্গুলার হতে যাচ্ছে বা সিঙ্গুলার হওয়া উচিত, কিন্তু আসলে এখানে এই ফ্রেজের পরে যে নাউনটা বসে সেটা কোনো সময় সিঙ্গুলার নাউনে বসে না, সেটা কোন নাউনে বসে, প্লুরাল নাউনে বসে। এবার এই ফ্রেজটার সঙ্গে অন্যগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়, বিশেষ পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে অল আদারের পরে যদি প্লুরাল নাউন বসে তাহলে তারপরে ভার্বটা বসবে কি, প্লুরাল। কেন? প্লুরাল নাউনের সঙ্গে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, এটা আমরা ছোটবেলার থেকে জেনে আসছি। সাম আদারের পরে নাউনটা বসবে প্লুরাল, তো ভার্বটাও বসবে কি, প্লুরাল। এনি আদারের পরে নাউনটা বসবে সিঙ্গুলার, অর্থাৎ ভার্বটাও বসবে কি, সিঙ্গুলার। নো আদারের পরে ভার্বটা বসবে সিঙ্গুলার, অর্থাৎ নাউনটা বসবে সিঙ্গুলার, অর্থাৎ ভার্বটাও বসবে কি, সিঙ্গুলার। কিন্তু ওয়ান অফ দ্যার ক্ষেত্রে এরপরে নাউনটা বসবে সিঙ্গুলার কিন্তু ভার্বটা হবে প্লুরাল। কেন? কারণ আমি এই ওয়ান অফ দ্যাকে যদি সাবজেক্টের ঘরে ব্যবহার করে থাকি, তাহলে ওয়ান অফ দ্য কিংস, খেয়াল করে দেখো, ওয়ান অফ দ্যার পরে কিংস প্লুরাল নাউন বসছে, কিন্তু এই সম্পূর্ণটাই আমার বাক্যের যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, যদি সাবজেক্টের ঘরে বসে, সম্পূর্ণটাই যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তাহলে মানেটা কি হবে, অনেকগুলো রাজার মধ্যে একজন, মানে আমার সাবজেক্টটা কজন হচ্ছে, একজন হচ্ছে। তাহলে আমার সাবজেক্টটা কিন্তু অনেকগুলো রাজা না, সাবজেক্টটা হচ্ছে অনেকগুলো রাজার মধ্যে একজন, একটা রাজা। সেই একজনকে চিহ্নিত করার কারণে নাউনটা প্লুরাল হলেও এর পরে যে ভার্বটা বসবে সেটা সর্বদা সিঙ্গুলার বসবে। কেউ যদি ওয়ান অফ দ্যার পরে নাউনটাকে সিঙ্গুলার বসাও তাহলে পরেও বাক্যটা ভুল, কেউ যদি ওয়ান অফ দ্যার পরে নাউনটাকে প্লুরাল বসিয়ে ভার্বটাকে সিঙ্গুলার প্লুরাল বসাও তাহলেও বাক্যটা ভুল। তাহলে খেয়াল রাখা প্রয়োজন, ওয়ান অফ দ্য থাকার সময় তার পরবর্তী নাউনটা বসবে প্লুরালে এবং তারপরে যে ভার্বটা বসবে সেটা বসবে সিঙ্গুলারে। মিসম্যাচ হচ্ছে কিংস আর প্লুরালটা, বা নাউনের প্লুরাল আর ভার্বের সিঙ্গুলার মিসম্যাচ করতেছে, অন্যগুলোর সাথে ম্যাচ করছে না, তাই বলে গ্রামারকে সে কী করছে না, এড়িয়ে যাচ্ছে না, গ্রামারের মধ্যেই আছে। কেন? কারণ এই সম্পূর্ণটার মানে একটা সিঙ্গুলার নাউনকে চিহ্নিত করতেছে, হয় একটা মানুষ অথবা একটা বস্তু অথবা একটা প্রাণী। অনেকের মধ্যে একটা, অনেকগুলোর মধ্যে একটা, অনেকের মধ্যে একজন, এই একজন বা একটাকে বোঝানোর জন্য ভার্বটা সর্বদা কিন্তু সিঙ্গুলার ফর্মে বসবে। ওকে, তাহলে ওয়ান অফ দ্য কথাটার মানে হচ্ছে অনেকের মধ্যে একটা বা একজন। এর পরের যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ কথাটার মানে কি, খুব অল্প সংখ্যক। সবাই জানি ভেরি ফিউ কথাটাকে আমরা ব্যবহার করি জেনারেলি কি মানে প্রকাশ করার জন্য, খুব অল্প সংখ্যক মানেকে প্রকাশ করার জন্য। তো সুতরাং এদের মানে করার জন্য খুব একটা প্রবলেম হওয়ার কথা না। লাস্ট 7 নম্বর আরও একটা ফ্রেজ দেখা যায়, সেটা হচ্ছে মোস্ট আদার, অথবা আদারের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, অফ দ্য ব্যবহার করতে পারি, মোস্ট অফ দ্য। এই দুটোরই মানেটা কি হবে, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বলে ফেলেছ, বেশির ভাগ। তাহলে মোস্ট আদার বা মোস্ট অফ দ্য এই দুটোর মানেটা দাঁড়ায় বেশিরভাগ।
তাহলে আমাদের কাছে এই 7টা ফ্রেজের ব্যবহার ডিগ্রিতে লক্ষ্য করা যায়। আমরা পাই এই 7টা ফ্রেজকে ব্যবহার করি আমরা যখন ডিগ্রি অফ কম্প্যারিজনের কাজটা করতে থাকি। তো যদি ডিগ্রি কম্প্যারিজন করার সময় কোনো মতে বাংলা বাক্যটার মিনিং করার ক্ষেত্রে যখন তুমি চেঞ্জ করছো, সেই চেঞ্জ করার সময় যদি এই জাতীয় কোনো ফ্রেজের ব্যবহার লক্ষ্য করো তোমার বাংলা বাক্যের মধ্যে, তখন যে ফ্রেজটাকে ব্যবহার করেছি তার সাপেক্ষে তার ইংরেজি যে মানেটা দাঁড়ায় সেটাকে তোমাকে তোমার বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। সেম গোস ফর ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। যদি তুমি দেখো তোমার বাক্যের মধ্যে এই জাতীয় কোনো একটা ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে আছে, যেই বাক্যটার তোমার চেঞ্জ করতে হবে, তো সুতরাং সেই ফ্রেজটার কোন মানেটা, রেসপেক্টিভ কোন মানেটা তোমার ব্যবহার করা উচিত তোমাকে মনে করতে হবে, এবং মনে করে নিয়ে সেই মানেটাকে ব্যবহার করে বাংলায় বাক্যটাকে তৈরি করতে হবে। তো এই যে কাজটা, এই কাজটা আমরা সবাই নর্মালি জেনারেলি করতে পারি। তাহলে আমি এটা লিখে দিলাম কেন? লিখে দিলাম শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা কাজটাকে করার সময় হঠাৎ করে ওই ফ্রেজগুলোকে দেখে ভ্যাবাচাকা না খেয়ে যাও। যাতে এখানে তো আরে রামের সঙ্গে শ্যামের, গরুর সঙ্গে ছাগলের, ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার, বা কোনো একটা পার্টিকুলার অবজেক্টের সঙ্গে কোনো আরেকটা পার্টিকুলার অবজেক্টের তুলনা তো করা হয়নি। এখানে তো একটার সঙ্গে অনেকগুলোর করা হয়েছে, একটার সঙ্গে অন্য যে কোনোর করা হয়েছে, একটার সঙ্গে সবগুলোর করা হয়েছে, একটার সঙ্গে বেশিরভাগের করা হয়েছে। এই কথাগুলোকে আমি কিভাবে বাক্যের মধ্যে লিখব, তখন তোমাকে এই ফ্রেজগুলোর ব্যবহার করতে হবে। তো এটা আমাদের একেবারে লাস্ট পোর্শন, যেখানে গিয়ে আমরা ডিগ্রিটাকে শেষ পর্যায়ের আলোচনাটা নিয়ে আসছি। অর্থাৎ আমাদের বাক্য তৈরি করার সময় এই জাতীয় ফ্রেজের যদি প্রয়োজন পড়ে, তাহলে এই ফ্রেজগুলোকে নির্দিষ্ট ইংরেজি শব্দ ব্যবহার করে ইংরেজি বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। এবার এই 7টা ফ্রেজের মধ্যে প্রথমে বলি, আমরা অনেক সময় এনি আদারের সঙ্গে যদি নাবাচক কথা যুক্ত করতে হয়, তখন জেনারেলি আমাকে একটা যে বাক্য দেওয়া আছে সেই বাক্যটার মধ্যে এমন একটা মিনিং হলো যে মানেটাতে বোঝাচ্ছে অন্য কোনোটাই নয়, অন্য যে কোনোর পরিবর্তে সেটা কি মানেটা হলো অন্য কোনোটাই নয়। তাহলে আমরা কি করতে পারি? এনি আদারের সঙ্গে নাবাচক ওয়ার্ডকে ব্যবহার করে মানেটাকে কিন্তু নাবাচক করতে পারি। হ্যাঁ, করতেই পারি, অবশ্যই করতে পারি। নট লাইক এনি আদার অফ দোজ বলি আমরা অনেক সময়, সে অন্য কোনো ছেলের মতো নয়। হি ইজ নট লাইক এনি আদার বয়েজ, অবশ্যই বলতে পারি। কিন্তু জেনারেলি এনি আদারের সঙ্গে যদি তুমি নাবাচক ওয়ার্ডকে ব্যবহার করো, সেটাকে ইংরাজিতে অধিকাংশ ক্ষেত্রেই বাক্যগুলোকে শুনতে ভালো লাগে না। তো যার ফলে যখনই তুমি দেখবে এনি আদারের সঙ্গে নট ব্যবহার করতে হচ্ছে তোমাকে, বাংলা যে বাক্যটা বানিয়েছো সেই বাক্যটাকে চেঞ্জ করার সময়, ইংরেজি ট্রান্সলেট করার সময় তুমি দেখতে তুমি এনি আদারকে ব্যবহার করছো, আর তার সঙ্গে কাকে ব্যবহার করতেছো? নটকে ব্যবহার করছো। হতে পারে তুমি যখন নর্মালি ফ্রেজ ব্যবহার করবা, নাবাচক শব্দকে তো একদম লাস্টে বসাবো আমরা, বা বসিয়ে আসছি আমরা, আগের দিনের লাস্ট ভিডিওতেও খেয়াল করে দেখো লাস্টে ব্যবহার করছি নাবাচক শব্দটাকে। তো সেই নাবাচক শব্দটাকে যখন তুমি বসালে, বসানোর পরে দেখলে আরে এনি আদারের পরে নটকে লাগানো হয়েছে, যখনই তুমি এনি আদারের পরে নটকে লাগাতে হচ্ছে বলে দেখতেছো, তখন খেয়াল রাখবে অধিকাংশ বাক্যের ক্ষেত্রে এনি আদারের সঙ্গে নট বা এনি অফ দ্যার সঙ্গে নটকে ব্যবহার না করে আমরা যদি ডাইরেক্ট এই দুটোকে অ্যাড করলে পারি, কিসের মানে আসে? নো আদারের মানে আসে, অন্য যে কোনো না, অন্য কোনোটাই নয়। দুটো মিনিং এক। তো যে কারণে এই এনি আদারের সঙ্গে নটের ব্যবহারটাকে অ্যাভয়েড করে আমরা যখনই দেখবো এনি আদারের পরে নটকে লাগাতে হচ্ছে, সেই সমস্ত বাক্যের মধ্যে নো আদার বা নান বা নো বডি, যেটা তোমার প্রয়োজন, মানুষ, জড়বস্তু, নিম্ন শ্রেণীর প্রাণী, যে শব্দটা তোমার প্রয়োজন সেই শব্দটাকে ব্যবহার করে দাও। তার মানে এনি আদারের সঙ্গে নাবাচক ওয়ার্ডকে ব্যবহার করাটাকে যতটা পারো অ্যাভয়েড করো, কারণ সেই শব্দ, সেই ফ্রেজটাকে ইংরেজিতে শুনতে খুব একটা ভালো লাগে না। আর ইংরেজি সবসময় আমরা জানি ভাষার ক্ষেত্রে সেই ভাষাটা শুনতে কতটা ভালো লাগে দ্যাট ডিপেন্ডস, এবং সেই সৌন্দর্যের উপর ডিপেন্ড করবে ভাষাটা কতটা ভালো হয়েছে। তো সেই কারণের জন্য এনি আদারের পরে নট ব্যবহার করাটা গ্রামাটিক্যালি ভুল না, বাট উই উইল অ্যাভয়েড ইউজিং ইট বিকজ ইট ডাজন্ট সাউন্ড গুড। তাহলে যখনই আমরা এনি আদারের পরে নটকে দেখতে পাবো, তার পরিবর্তে আমরা কাকে ব্যবহার করব? নো আদারকে ব্যবহার করব। আমরা উদাহরণ দিয়ে যদি প্রয়োজন পড়ে প্র্যাকটিস করব, তোমরা যদি সমস্যার কথা বলো তখন প্র্যাকটিস করব। আপাতত এই জিনিসটা খেয়াল রাখো, যাতে কাজটা করার পরে তুমি ফাইনাল আনসার যখন বের করলে, তুমি যেই দেখলা এনি আদারের সঙ্গে নট যুক্ত হয়ে আছে, তুমি সঙ্গে সঙ্গে সেই এনি আদার আর নটটাকে বাদ দিয়ে কাকে ব্যবহার করে দাও? নো আদারকে একবারে ব্যবহার করো। আই হোপ ইট ইজ ক্লিয়ার।
অন্য অন্যগুলোর ক্ষেত্রে অল আদারের সঙ্গে নট ব্যবহার করা যেতে পারে, সাম আদারের সাথে নট ব্যবহার করা যেতে পারে, করতেও পারো নাও করতে পারো, কারণ সাম আদারের পরিবর্তে নো আদার ব্যবহার করা যাবে না। সাম আদার নট মানে অন্য কয়েকটি না, তাহলে কয়েকটি না দ্যাট ডাজেন্ট মিন কোনোটাই না, তাই না? এই অল আদার মানে অন্য সব কটা, মানে অন্য সব কটা না, মানে তার ডাজেন্ট মিন কোনোটাই না, তাই না? হ্যাঁ অবশ্যই অন্য সবকটা না পরে যদি না যুক্ত হয় তাহলে অন্য সবকটা না মানেই কোনোটাই না। তো অল আদারের পরে যখন লাগাচ্ছ তখনও তুমি কি লাগাতে পারো, নো আদার লাগাতে পারো, কিন্তু অল আদারের সঙ্গে নটটাকে ব্যবহার করাটা অতটা খারাপ শোনায় না যতটা খারাপ শোনায় এনি আদারের পরে নটকে ব্যবহার করা। তবে তুমি এনি আদার অথবা অল আদার এই দুটোর ক্ষেত্রে যখনই নাবাচক শব্দ দেখতে পাচ্ছ তখন এই দুটোর নাবাচক যুক্ত অবস্থার পরিবর্তে তুমি কাকে ব্যবহার করতে পারো, নো আদারকে ব্যবহার করতে পারো বা নানকে ব্যবহার করতে পারো। ছোট্ট একটা ভুল বলে ফেলছিলাম যে অল আদার নট মানে কোনোটাই নয়, সেটাকে মানে প্রকাশ হয় না, আমি রেকটিফাই করলাম। তো সুতরাং অল আদার নট মানে অন্য সব কটা নয়, দ্যাট মিনস ইটসেলফ মিনস যে কোনোটাই নয়। অন্য সব কটাই না মানে কোনোটাই না, অন্য যে কোনোটাই না মানেও কি কোনোটাই না। তো সুতরাং এই দুটোর ক্ষেত্রে এই নট যুক্ত হলে পরে আমরা এই 4 নম্বর ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। তবে এইটার ক্ষেত্রে এটা ব্যবহার করাটা উচিত, কারণ এইটার সঙ্গে নটটাকে শুনতে ভালো লাগে না অধিকাংশ বাক্যের ক্ষেত্রে। অল আদার প্লাস নট তাও চলে, মানায় অনেক বাক্যের মধ্যে, তোমরা নিজেরাই দেখতে পাবে। যদি দেখো যে না তোমার বাক্যটা শুনতে ভালো লাগছে না, দেন অ্যাভয়েড ইউজিং ইট, তুমি তার পরিবর্তেও কি ব্যবহার করতে পারো, নো আদার বা নান অথবা নো বডিকে ব্যবহার করতে পারো। কিন্তু কোনো মতেই সাম আদারের পরে নট থাকলে পরে এটা ব্যবহার করা যাবে না, কারণ মিনিংটা আলাদা হয়ে যায়, তাই না? অন্য কয়েকটি মানে আমার অন্য জিনিস এতগুলো আছে, তার মধ্যে এই কটাকে ব্যাখ্যা করে কে, সাম আদার। তাহলে এদের যদি না হয় দ্যাট ডাজেন্ট মিন কোনোটাই না, এগুলো তো হতেই পারে, কোনোটাই নাই জায়গাটাতে এইগুলো তো হতেই পারে, তাই না? তো সুতরাং সাম আদারের পরে নট থাকলে পারে আমরা নো আদারকে ব্যবহার করতে পারবো না। বাদ বাকি দুটোর ক্ষেত্রে নট থাকলে পরে আমরা নো আদার বা নান অথবা নো বডিকে ব্যবহার করতে পারি। আশা করি আমার কথাটা বোঝা গেছে। চলে আসতেছি 3rd, 5, 6, 7 নম্বর ফ্রেজগুলোতে। কি সেই ফ্রেজ, কি বক্তব্য? এই যে বাদ বাকি এই 4টা ফ্রেজের পরে যে 5 নম্বর থেকে যে ফ্রেজের কথাগুলো বলা হয়েছে 5, 4, 6 আর 7, এই 3টি ফ্রেজ একে অপরের কমপ্লিমেন্টারি বলা উচিত হবে না, এরা একে অপরের পরিবর্তে ব্যবহৃত হয়। সাধারণত এই ওয়ান অফ দ্য কথাটা ব্যবহৃত হয় সুপারলেটিভে। আমি জাস্ট হিন্টস দিচ্ছি, মুখস্থ করার মতন কথা বলছি না, আমি জাস্ট হিন্টস দিচ্ছি যে কথাগুলোকে খেয়াল রাখলে পরে তোমাদের কাজগুলো করতে অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে ওয়ান অফ দ্য এমন একটা ফ্রেজ যেটা ব্যবহৃত হবে সুপারলেটিভ ডিগ্রিতে। খেয়াল করে দেখো, দায়ের পরে কি বসবে, একটা নাউনের ফর্ম বসবে, তাই না? তাহলে ওয়ান অফ দ্য কিংস তা না বলে তার আগে একটা অ্যাডজেক্টিভও বসাতে পারি, কারণ আমরা ডিগ্রি অফ চেঞ্জেসের মধ্যে অ্যাডজেক্টিভের ব্যবহার করি। আর অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে বসতে পারে নাউনকে কোয়ালিফাই করার জন্য। তাহলে যদি আমার ওয়ান অফ দ্যার পরে অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে হয় বা করা হয়, তাহলে সেক্ষেত্রে ওই নাউনটার আগের অ্যাডজেক্টিভের হয় সেটা কোন কোন ফর্ম, পজিটিভ ফর্মে বসবে, নাহলে কম্প্যারেটিভ ফর্মে বসবে, নাহলে পরে সুপারলেটিভ ফর্মে বসবে। তো যদি ওয়ান অফ দ্য ব্যবহৃত থাকে তাহলে দেখতে পাচ্ছি দ্য, আর তারপরে কাকে বসাতে হচ্ছে, অ্যাডজেক্টিভ। আর এই যে স্ট্রাকচার খেয়াল করে দেখো, 3টা স্ট্রাকচারের মধ্যে 3 নম্বর স্টেপে অ্যাডজেক্টিভ, তার আগে কে বসছে, দ্য, তাহলে অ্যাডজেক্টিভের কোন আকার বসে, সুপারলেটিভ আকার বসে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ওয়ান অফ দ্যাকে দেখতে পাবো প্রায় প্রতি ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি কেসেসের ক্ষেত্রে ওয়ান অফ দ্যাকে জেনারেলি ব্যবহৃত দেখতে পাবো সুপারলেটিভ ডিগ্রিতে। বাদ বাকি যে দুটো আছে এই দুটো ব্যবহৃত হতে পারে কম্প্যারেটিভ অথবা পজিটিভ ডিগ্রিতে। মানে এটা ভেরি ফিউ কম্প্যারেটিভে ব্যবহৃত হবে, মোস্ট আদার পজিটিভে ব্যবহৃত হবে, বা ভেরি ফিউ পজিটিভে ব্যবহৃত হবে, মোস্ট আদার কম্প্যারেটিভে ব্যবহৃত হবে। এরকমভাবে আলাদা করা যায় না, তোমার বাক্যের মিনিংয়ের উপর ডিপেন্ড করে তোমার কখনো কখনো ভেরি ফিউ ব্যবহার হবে কম্প্যারেটিভে, কখনো কখনো ভেরি ফিউ ব্যবহৃত হবে পজিটিভে, কখনো কখনো মোস্ট আদার ব্যবহৃত হবে কম্প্যারেটিভে, কখনো কখনো মোস্ট আদার ব্যবহৃত হবে পজিটিভে। তো সুতরাং আগের থেকে বলে দেওয়া সম্ভব না এইটা কোন ডিগ্রিতে ব্যবহৃত হবে বা এইটা কোন ডিগ্রিতে ব্যবহৃত হবে। যেরকমভাবে এইটার ক্ষেত্রে বলছি এটা সুপারলেটিভেই ব্যবহৃত হবে, এটা পজিটিভ বা কম্প্যারেটিভের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হবে না। যেই দেখলে ওয়ান অফ দ্যাকে ব্যবহার করা হয়েছে সুপারলেটিভে, সঙ্গে সঙ্গে বুঝে যাও যে তার মানে কম্প্যারেটিভ বা পজিটিভ করার সময় হয় তোমাকে ভেরি ফিউ ব্যবহার করতে হবে, নাহলে পরে মোস্ট আদার বা মোস্ট অফ দ্যাকে ব্যবহার করতে হবে।
এটাই খেয়াল রাখার বিষয়, এটাই ছোট্ট হিন্টস যে ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ ডিগ্রির বাক্যকে যখনই তুমি পজিটিভে চেঞ্জ করবা তখন তোমাকে হয় ভেরি ফিউ ব্যবহার করতে হবে, নাহলে মোস্ট আদার, উপরেরগুলোর মধ্যে কোনোটাই ব্যবহৃত হবে না। বা পজিটিভে চেঞ্জ করতে যাও বা কম্প্যারেটিভে চেঞ্জ করতে যাও, সেম গোজ, হয় তোমাকে ভেরি ফিউ ব্যবহার করতে হবে, নাহলে পরে মোস্ট আদারকে ব্যবহার করতে হবে। কোনো মতেই উপরেরগুলোর মধ্যে কোনোটাকে ব্যবহার করা যাবে না। কখন? যদি দেখো ওয়ান অফ দ্য দিয়ে বাক্যটা কি করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রিতে লেখা আছে। এবার মজার কথাটা হচ্ছে, এই সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য দিয়ে বাক্যটা করা থাকে, তাহলে পরে সেই বাক্যটাকে, সে একটা পার্টিকুলার বাক্যের কথা বলছি, সেই বাক্যটাকে পজিটিভে চেঞ্জ করার সময় যদি তোমাকে ভেরি ফিউ ব্যবহার করতে হয়, যদি, নাও হতে পারে, কম্প্যারেটিভে চেঞ্জ করার সময় ভেরি ফিউ ব্যবহার করা হতে পারে, তো কোনটাতে করা হবে জানি না, আমি বলছি যদি ওই বাক্যটার পজিটিভ ডিগ্রি বানানোর সময়, কোন বাক্যটার, যে বাক্যটাকে দেওয়া আছে সেটা সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য ব্যবহার করে লিখে দেওয়া আছে, সেটাকে চেঞ্জ করতে হবে পজিটিভে, ওই চেঞ্জ করার সময় তুমি বের করলে, যেরকমভাবে আমরা বের করে এসেছি সেরকমভাবেই বের করলে, তুমি আগের থেকে নির্দিষ্ট হতে পারবে না যে এখানে ভেরি ফিউ বসাতে হবে নাকি মোস্ট আদার বসাতে হবে। তুমি একরকমভাবে বাংলা মানে বানাবে, বাংলাতে চেঞ্জ করবে, চেঞ্জ করার পরে দেখবে যে হ্যাঁ এই ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হচ্ছে, ভেরি ফিউকে ব্যবহার করতে হচ্ছে। যদি দেখো যে পজিটিভ ডিগ্রিতে ওই বাক্যটার ভেরি ফিউ ব্যবহার করতে হয়েছে, তাহলে পরে তুমি কনফার্ম হতে পারো যে যখন তুমি কম্প্যারেটিভ ফর্ম বানাবে, ওই একই বাক্যের কম্প্যারেটিভ ফর্ম যদি বানাতে চাও, তাহলে দেখবে তোমার ওই বাক্যের মধ্যে মোস্ট আদারকে ব্যবহার করলে পারে বাক্যটা তৈরি করতে অনেক সহজ হচ্ছে। মানে এরা অপোজিট ওয়েজে ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রি যদি ওয়ান অফ দ্য দিয়ে করা থাকে, তাহলে পারে অধিকাংশ ক্ষেত্রে, প্রায় সমস্ত ক্ষেত্রেই পজিটিভ বা কম্প্যারেটিভ তৈরি করার সময় ভেরি ফিউ অথবা মোস্ট আদারকে ব্যবহার করতে হয়। কিন্তু কোনো একটা সুপারলেটিভ ডিগ্রির বাক্যেও যেটা ওয়ান অফ দ্য দিয়ে দেওয়া আছে, সেটাকে যখন তুমি পজিটিভে পাল্টালে, সেই পাল্টানোর সময় যদি দেখো সেটা ভেরি ফিউ দিয়ে পরিবর্তিত হয়েছে, তাহলে কম্প্যারেটিভে পাল্টালে পারে সেটাকে মোস্ট আদার দিয়ে বাক্যটাকে কী করতে হয়, লেখার প্রয়োজন পড়ে। করতে এটা নিয়ম না, তুমি দেখবে তোমার প্রয়োজন পড়বে। আর যদি ঠিক উল্টো হয়, যে কম্প্যারেটিভ লিখতে গিয়ে তোমার এই বাক্যটার কম্প্যারেটিভ ফর্ম বানাতে গিয়ে তোমাকে কি ব্যবহার করতে হলো, ভেরি ফিউকে ব্যবহার করতে হলো, তাহলে পরে পজিটিভ, তুমি দেখে নিও, পজিটিভ বাক্য ব্যবহার করার সময় বা তৈরি করার সময় তোমাকে মোস্ট আদার বা মোস্ট অফ দ্যাকে ব্যবহার করতে হবে। মানে ওয়ান অফ দ্য যুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই হয় ভেরি ফিউ, নাহলে মোস্ট আদার ব্যবহার করতে হবে কম্প্যারেটিভ বা পজিটিভে পাল্টাতে। আর মনে রাখার বিষয়, যদি দেখি যে পজিটিভ বানাতে ভেরি ফিউ লাগছে, তাহলে কম্প্যারেটিভ বানাতে মোস্ট আদার লাগবে। যদি দেখি যে পজিটিভ বানাতে মোস্ট আদার লাগছে, তাহলে কম্প্যারেটিভ বানাতে ভেরি ফিউকে লাগবে। আবার বলছি, এটা কোনো নিয়ম না, তুমি নিজে বানাও, নিজে তৈরি করো। কিভাবে? ওই একই পদ্ধতিতে। কোন পদ্ধতি? ইংরেজি বাক্যটার বাংলা মানে করো, বাংলা মানের থেকে বাংলাতেই চেঞ্জ করো, বাংলা থেকে চেঞ্জ করার পরে ইংরেজিতে ট্রান্সফর্ম করো। তুমি দেখবে তোমার বাক্যগুলোর পজিটিভ বা কম্প্যারেটিভ বানানোর সময় পজিটিভে যদি এটা ব্যবহার হয়, তাহলে কম্প্যারেটিভে এটা ব্যবহৃত হয়েছে, কম্প্যারেটিভে যদি এটা ব্যবহৃত হয়, তাহলে পজিটিভে এটা ব্যবহৃত হয়েছে। মানে এরা উল্টো পাল্টাভাবে ব্যবহৃত হয়, তাই না? পজিটিভে একটা তো কম্প্যারেটিভে আরেকটা, তো পজিটিভ কম্প্যারেটিভে একটা তো পজিটিভে আরেকটা। কিন্তু এটা কোন ক্ষেত্রগুলোতে? যখন সুপারলেটিভ বাক্যগুলোতে ওয়ান অফ দ্য দিয়ে বাক্যটা দেওয়া থাকে, সেই সমস্ত ক্ষেত্রগুলো। সো আমাদের কাছে এই 7টা ফ্রেজের মধ্যে প্রথমত এই 7টা ফ্রেজ মনে রাখতে হবে। দ্বিতীয়ত মনে রাখতে হবে অল আদার প্লাস নট বা এনি আদার প্লাস নট, এরকম বাক্য পেলে পরে আমরা ডাইরেক্ট কী ব্যবহার করব, নো আদারকে ব্যবহার করব। সুবিধা হবে বাক্যটাকে লিখতে বা তৈরি করতে, শুনতে ভালো লাগবে। আর প্লাস ওয়ান অফ দ্য দিয়ে যদি সুপারলেটিভ বাক্য, ওয়ান অফ দ্য জেনারেলি সুপারলেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যদি ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ বাক্য দেওয়া থাকে, তাহলে উপরেরগুলোর মধ্যে কোনোটাই আর ব্যবহৃত হবে না পজিটিভ বা কম্প্যারেটিভ করার জন্য। তোমাকে হয় 6 নম্বর নাহলে পরে 7 নম্বর ফ্রেজকে ব্যবহার করতে হবে, ভেরি ফিউ অথবা মোস্ট আদারকে ব্যবহার করতে হবে। যদি কোনো এক ডিগ্রিতে পাল্টাতে গিয়ে, পজিটিভ আর কম্প্যারেটিভের ক্ষেত্রে কথা বলছি, কোনো এক ডিগ্রিতে পাল্টাতে গিয়ে ভেরি ফিউ দেখো, তাহলে পরে অন্য ডিগ্রিটাতে পাল্টাতে যাওয়ার সময় অন্যটা ব্যবহার হবে। এটা যদি কম্প্যারেটিভ হয় তাহলে এটা কী হবে, পজিটিভ। এটা যদি পজিটিভ হয় তাহলে এটা কী হবে, কম্প্যারেটিভ। ঠিক আছে? তাহলে ওয়ান অফ দ্য দিয়ে ব্যবহৃত বাক্যগুলোর ক্ষেত্রে পজিটিভেও ভেরি ফিউ, পজিটিভেই আবার মোস্ট আদার, এটা কোনোদিনও হবে না।
বা পজিটিভে ভেরি ফিউ, কম্প্যারেটিভে ভেরি ফিউ, কম্প্যারেটিভেই মোস্ট আদার, তা হবে না। পজিটিভে এটা তো কম্প্যারেটিভে এটা। আই হোপ এইটুকু জিনিস আমাদের কথাটা বোঝা গেছে। যদি না বোঝো আবার আমাকে আমার সাথে যোগাযোগ করো, জিজ্ঞেস করো, আমরা সেটা নিয়ে কী করবো, আলোচনা করব। ওকে, এবার চলে আসতেছি আমাদের লাস্ট একদম ফাইনাল, যেহেতু এটা আমাদের ফাইনাল ভিডিও, আমরা একেবারে ফাইনাল পর্যায়ে চলে এসেছি। এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র কনভার্সনের কথাই শুধুমাত্র বলে গেছি। এবার আমাদের যে কনভার্সন করার পদ্ধতিটা বলা হয়েছে, যে ট্রায়াল অ্যান্ড এরার মেথড, আমাকে বলা হয়েছে যে বাংলাতেই বাক্যটাকে চেঞ্জ করো। তুমি বাংলায় বাক্য চেঞ্জ করলে পারে একটা বাক্য পাবে, বা দুটো বাক্য পেতে পারো, তিনটা বাক্য পেতে পারো। মানে তোমার মাথায় যে ধরনের বাক্যগুলো তৈরি হতে থাকবে, সেই বিভিন্ন রকমের বাক্যের ধারণা তোমার মনের মধ্যে তৈরি করার ফলে নতুন নতুন বাক্যের স্ট্রাকচার পেতে পারো। এবার ওই দুটো বা তিনটা যে বাক্য তুমি চেঞ্জ করলে, মানে কোনো একটা বাক্য একটা ডিগ্রিতে দেওয়া আছে, পজিটিভে দেওয়া আছে, তুমি এটাকে বাংলায় পাল্টালে, বাংলাতেই চেঞ্জ করলে, কম্প্যারেটিভে চেঞ্জ করলে, চেঞ্জ করার সময় তোমার একটা বাক্যের উত্তর হওয়া উচিত, তাই না? কিন্তু দেখবে তোমার অনেক সময় কটা বাক্য আসতেছে, দুটো বাক্য, তিনটা বাক্য, চারটা বাক্য চলে আসছে। তখন কি করতে বলছি? তখন দেখতে বলছি যে তোমার যে তিন চারটা বাক্য আসলো, কার সঙ্গে উপরের বাক্যের বাংলা মানেটা ম্যাচ করছে, হুবহু মিলে যাচ্ছে। যেটার সঙ্গে হুবহু মিলে যাবে, যেটার সঙ্গে মিলে যাবে, সেই বাক্যটাকে তোমাকে অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। বাদ বাকি বাক্যগুলো কেটে দাও। এবার যে বাংলা বাক্যটা তোমার অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্ট করলে, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো। তো দিস ইজ এ প্রসিডিওর। এবার প্রশ্নটা হচ্ছে, আমি এই প্রসিডিওরে যখন পড়বো, সমস্যায় যখন বলার সময় তো খুব সহজে বলে দেওয়া হলো যে দু তিনটে বাক্য পাবে যেটার সঙ্গে বাংলা মানেটা সবচেয়ে বেশি ভালোভাবে ম্যাচ করবে, সেটাকে অ্যান্সার হিসাবে নিতে হবে। তো বলার সময় খুব সহজে বলে দেওয়া হয়েছে, কিন্তু আমি এটাকে খুঁজে বের করবো কীভাবে? আমি বোধহয় এর আগের ভিডিওগুলোর মধ্যে এরকম একটা তুলনা নিয়ে কাজ করে দেখিয়েছি, যেখানে কিভাবে খুঁজে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এই ওয়ান অফ দ্য বা ভেরি ফিউকে নিয়ে একটা উদাহরণ দিয়ে সেই কথাটাকে আরও একবার ডিসক্রাইব করে দিই। আশা করি ফ্রেজগুলো সম্পর্কে লেখা হয়ে গেছে, ফ্রেজগুলোকে লেখা হয়ে গেছে। তো আমি এটাকে মুছছি। আমরা একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা কি? না, আকবর is one of the greatest Indian emperors. খেয়াল করে দেখো বাক্যটা, আকবর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পারার্স। তাহলে এখানে আমার তুলনা হয়েছে আকবরের কার সাথে হয়েছে? খেয়াল করে দেখো, ওয়ান অফ দ্য ইন্ডিয়ান এম্পারার্স, এই আমার তুলনার বিষয়। তার মাঝখানেরটা তো কি? অ্যাডজেক্টিভ, তাই না? বলছিলাম সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের বাক্যের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায়, 1 2 3 4 এর মতন হুবহু থাকে না। তো সেখানে বাক্যের শেষে গিয়ে নাউনটাকে বসাতে হয়। তো সেই স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয় খেয়াল করে দেখো। তোমার এখানে যদি 1 2 3 4 লিখতে হয়, দিস ইজ ইউর 1, দিস ইজ ইউর 2, তাই না? এইখানে আছে তোমার কোথায় 3, এই যে মিডল পোর্শনটাতে 3, আর 4 কোথায়? 4 হচ্ছে যতটা তোমার মার্ক করা হয়েছে এই সম্পূর্ণটা, শুধুমাত্র ইন্ডিয়ান এম্পারার্সকে যদি তুমি 4 মার্ক করো তাহলে বাক্যটা কিন্তু ভুল হয়ে যাবে, মানেটা ভুল হয়ে যাবে, তুমি ধরতে ভুল করে ফেলবে। তো যে কারণে দিস ইজ ইউর 4। কেন? কারণ সুপারলেটিভ ডিগ্রিতে অধিকাংশ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, অধিকাংশ বলবো না, অনেকগুলো ক্ষেত্রে এই জাতীয় যে ফ্রেজটা ব্যবহৃত হচ্ছে বা এই ফ্রেজটা যে ব্যবহৃত হচ্ছে, সেই ফ্রেজটার পরে গিয়ে কাকে ব্যবহার করতে হয়? অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে হয়। অ্যাডজেক্টিভটা আলাদাভাবে বাক্যের মধ্যে বসে না, এই সম্পূর্ণ 4-এর মধ্যেই অ্যাডজেক্টিভটা কি করা থাকে? ইনক্লুড করা থাকে। দিস টোটাল ইজ রেফার্স টু দ্য 4th সেকশন অফ দ্য প্যাটার্ন। তাহলে এই অ্যাডজেক্টিভটা ইনক্লুড হয়ে ওই 4 নম্বর সেকশনটাকে কি করে? কোয়ালিফাই করে। তো যেহেতু 3 নম্বরটা 4-এর মধ্যেই আছে, তো সেই জন্য আমরা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয় বলে নতুন একটা স্ট্রাকচার লিখছি। কিন্তু কিভাবে লিখবো
আমি কিভাবে লিখবো, আমি এখানে কিভাবে বলবো ওই স্ট্রাকচারের প্যাটার্নের মধ্যে যে 3 নম্বরটা বা অ্যাডজেক্টিভটা এই 4-এর মধ্যেই থাকে, কারণ সব ক্ষেত্রে নাও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে থাকে, কোনো কোনো ক্ষেত্রে থাকে না। কিন্তু যে ক্ষেত্রে থাকে সেটাকে আলাদা করে মনে রাখার জন্য আমি খালি মুখে বলে দিয়েছিলাম যে সুপারলেটিভ ডিগ্রিতে একটু চেঞ্জ রাখবো 4 নম্বরটা লেখার সময়, তার নাম যুক্ত করব, তাই না? তো জাস্ট ওটাকে পিন পয়েন্ট করার উদ্দেশ্যটাই একটা, যে এটাকে মনে করা বা মনে রাখা যে অন্যগুলোর সঙ্গে এটার একটু সামান্য হলেও পার্থক্য আছে কোনো কোনো ক্ষেত্রে। যেমন ওয়ান অফ দ্য থাকলে পরেই সেটাতে আমি পরিবর্তনটা দেখতে পাচ্ছি, 3 নম্বরটা 4-এর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। ওকে, তো সেই জিনিসটাকে পিন পয়েন্ট করার জন্য কথাটাকে আলাদা করে কি করে দেওয়া, মনে করে দেওয়া। কারণ আমি আগেই বলছি দোজ আর নট এনি কাইন্ড অফ রুলস, এটাগুলো কোনো রুলস না, এটা তোমাদের মনে রাখতে সুবিধা করার জন্য কথাগুলোকে বলা হয়েছে, আর কিছুই না। তো যাই হোক, আমরা আকবর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পায়ার্স, এখানে আমি 4 দেখতে পেলাম। ওয়ান অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার্স মানে কি, অনেক ইন্ডিয়ান এম্পায়ারের মধ্যে একজন। কোনজন? আকবর। তাহলে আকবর একজন কাদের মধ্যে? অনেকের মধ্যে। অনেকের মধ্যে কি? দ্য গ্রেটেস্ট, সবচেয়ে ভালো। এবার অনেকের মধ্যে সবচেয়ে ভালো মানেটা তাই, তাহলে বাংলায় মানেটা হলে পরে কি হবে? আকবর ভারতীয় রাজাদের মধ্যে অনেকের মধ্যে একজন মহান ভারতীয় মহান রাজাদের অনেকের মধ্যে একজন মহান রাজা। বাংলা কথাটা এরকম হয় বেশি ভালো, কারণ গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পায়ার্সের কথা বলা হয়েছে, তো কাদের সাথে তুলনা হয়েছে? শুধুমাত্র ইন্ডিয়ান এম্পায়ার না, আর কোন এম্পায়ার? মহান ভারতীয় এম্পায়ার। মানে ভারতবর্ষে অনেক মহান এম্পায়ার্স আছেন, অনেক মহান সম্রাট আছেন, সেই সমস্ত, আমি রাজা কথাটাকে লিখলাম লিখতে সুবিধা হবে বলে, সম্রাট কথাটাকে লিখলাম না। এম্পায়ার কথাটার বাংলা মানেটা কিন্তু সম্রাট, ইটস নট রাজা। কিং ইজ রাজা, তাই না? তাহলে এম্পায়ারের জন্য রাজা ব্যবহার করতেছি লেখার সুবিধার জন্য, তাড়াতাড়ি লেখার জন্য, নাহলে ভিডিওটা লম্বা হতে থাকে। এনিওয়েজ, তো আকবর ভারতীয় মহান রাজাদের মধ্যে একজন মহান রাজা। কেন বললাম কথাটা? কারণ এখানে তুলনাটা হয়েছে ভারতীয় মহান রাজাদের সঙ্গে, তাই না? শুধুমাত্র ভারতীয় রাজাদের সঙ্গে না, এই গ্রেটেস্টটাও এর মধ্যে ইনক্লুডেড। বলছিলাম আমি 4-এর মধ্যেই 3 আছে, আমি এটাকে আলাদা করার জন্য আমি 3টাকে কী করছি, আলাদা করে দেখিয়েছি। কিন্তু ওয়ান অফ দ্য এম্পায়ার্স, ইন্ডিয়ান এম্পায়ার, সেটা কিন্তু না, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পায়ার্স, এই অংশটাই আমার 4 নম্বরকে কী করতেছে, কোয়ালিফাই করছে। তো সুতরাং ভারতীয় মহান রাজাদের, এই মহান কথাটাকে কেন অ্যাড করলাম? এই গ্রেট ইন্ডিয়ান কথাটাকে বোঝানোর জন্য। তাহলে গ্রেট ইন্ডিয়ান এম্পায়ার্স অর্থাৎ মহান ভারতীয় রাজা বা সম্রাট। তাহলে আকবর ভারতীয় মহান সম্রাটদের মধ্যে অনেকের মধ্যে একজন মহান সম্রাট। এবার এই কথাটাকে যখন আমি পজিটিভে চেঞ্জ করব, পজিটিভে চেঞ্জ করলে পরে বাক্যের মানেটা কিভাবে আসবে, আমরা বাংলায় করার আগে যেহেতু আমরা এখানে মেইনলি কিভাবে কম্পেয়ার করব সেটাকে বুঝতে যাচ্ছি, আমাদের মেন টার্গেট আমরা এখন আগে সেই কম্প্যারিজনটাকে বোঝার চেষ্টা করি। কিভাবে? বার ডায়াগ্রাম দিয়ে। বার ডায়াগ্রাম আমি সম্ভবত আগের ভিডিওগুলোর মধ্যে কোনোটার মধ্যে হয়তো বার ডায়াগ্রাম দিয়ে দেখেছি। কিছুই না, দুটো সিম্পল স্ট্রেট লাইন আমাদেরকে কী করতে হবে, ছবিটাকে আঁকতে হবে। আমি দুটো স্ট্রেট লাইন আঁকবো, এটা হচ্ছে আকবর। আগে কোনটার ছবি আঁকবো? যার সাথে তুলনা হবে তার ছবি আঁকবো, আর যার তুলনা হবে তার ছবিটা পরে আঁকবো। তাহলে এইখানে আমি কার তুলনা হয়েছে দেখতে পাচ্ছি, আকবরের। 1 হচ্ছে আকবর। কার সাথে তুলনা হয়েছে? অন্য যে কোনো ইন্ডিয়ান এম্পায়ার্সের সাথে। তাহলে ইন্ডিয়ান এম্পায়ার্স, এটা হচ্ছে ইন্ডিয়ান এম্পায়ার্স, গ্রেট ইন্ডিয়ান এম্পায়ার্স, এটা সবাই ভারতবর্ষের মহান ইন্ডিয়ান এম্পায়ার্স। এবার তার সাথে আমি কার ছবি আঁকবো? আকবরের ছবি আঁকবো। তাহলে আকবরের ছবিটা কেমন হবে? আকবর ভারতবর্ষের অনেকগুলো মহান এম্পায়ারদের মধ্যে একজন। এবার এরা হচ্ছে সবাই হচ্ছে ইন্ডিয়ান এম্পায়ার্স, তাই না? এদের সবার মধ্যে আকবরের জায়গাটা কোথায়? অনেকের মধ্যে মহান, এটি কথাটা সবচেয়ে মহান। এই কথাটার মানে কি সে সবচাইতে মহান? তা কিন্তু নয়। আমরা জেনারেলি বলি হি ইজ টলেস্ট ইন দ্য ক্লাস, মানেটা কী হবে?
ক্লাসের ছেলেপিলেরা এতটা লম্বা, তাহলে সে কতটা লম্বা হবে, এতটা। কারণ সে সবচেয়ে লম্বা, তাহলে ক্লাসের কেউই আর তার সমান সমান কি হবে না, লম্বা হবে না। হবে কি? এটা কখনোই আমরা কি হতে দেখবো না, হতে দেখতে পারবো না। তাহলে এর বারটার আকৃতি, সাইজটা সর্বদা এটার চাইতে কি হচ্ছে, বেশি হচ্ছে। কিন্তু এইটার সঙ্গে এই বাক্যটার পার্থক্যটা কোথায়? কারণ এখানে বলে দেওয়া হয়েছে হি ইজ দ্য টলেস্ট, সে টলেস্ট, ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে। সে কারণে এটার আকৃতি কি হয়ে গেছে, বড়। কিন্তু এই আকারটার সাথে এই বাক্যটার সাথে এই বাক্যটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে যে এখানে কিন্তু একবারের জন্যও বলেনি আকবর ইজ দ্য গ্রেটেস্ট, না, হি ইজ নট দ্য গ্রেটেস্ট, সেটা বলেনি। বলছে আকবর ভারতবর্ষের যে মহান রাজারা আছেন সেই মহান রাজাদের মধ্যে একজন মহান। ভারতবর্ষে তো অনেক সবচেয়ে মহান রাজা আছে, সেই সমস্ত কারোর মাহাত্ম্য কারোর চাইতে কি করা যায় না, কমিয়ে দেওয়া যায় না, সম্ভব না। তো সুতরাং তাদের নিজেদের মাহাত্ম্য নিজেদের জায়গায় আলাদা আলাদা। সেই সমস্ত যে মহান বিশাল মহত্ব যুক্ত যে রাজারা আছেন, সম্রাটরা আছেন, সেই সমস্ত সম্রাটদের মধ্যে আকবরও একজন। অর্থাৎ তাদের চাইতে আকবর বেশি না ঠিকই, আবার আকবর তাদের চাইতে কি না, কমও না, তাদের সমতুল্য বলা যায়। তো সেই কারণে খেয়াল করে দেখো, দুটো ছবিকে কিন্তু ইকুয়াল সাইজের কি করা হয়েছে, আঁকা হয়েছে, দুটো ইকুয়াল। ইন্ডিয়ান এম্পারার্সদের লেন্থ যতটা দেওয়া হয়েছে, আকবরের মাহাত্ম্যের লেন্থটাও ঠিক ততটাই দেওয়া হয়েছে। আমি এই বারটা দিয়ে এটাকেই বলতেছি বার ডায়াগ্রাম। এবার এই ছবিটাকে এরকমভাবে আঁকলে পরে মনে হবে যেন আকবর আর অন্যান্য ইন্ডিয়ান রাজারা সবাই সমান, তাও কিন্তু না। গল্প বাক্যের মধ্যে বলা আছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এম্পারার্স, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত প্রচুর এম্পায়ার আছেন, তারা সবাই কি গ্রেট? তারা সবাই হয়তো গ্রেট না, হয়তো গ্রেট না, আবার হয়তো গ্রেট। কিন্তু বাক্য অনুযায়ী তারা সবাই হয়তো গ্রেট না, কিছু সংখ্যক এম্পায়ার আছেন তারা কি গ্রেট। এবার যেটুকু সংখ্যক এম্পায়াররা গ্রেট আছেন, সেইটুকু সংখ্যক এম্পায়ারদের মধ্যে আকবরের জায়গাটা কোথায়? একই জায়গা। যারা গ্রেট না তাদের চাইতে উঁচুতে, কিন্তু যারা যারা গ্রেট আছেন তাদের জায়গা আর আকবরের জায়গা দুজনেরটাই সমান। অর্থাৎ এইখানে যে একটা দাগ দেওয়া আছে, এই দাগ বলতে এটাকে যদি আমি এম্পায়ারদের মার্ক হিসেবে চিহ্নিত করি বা এম্পায়ার হিসেবে চিহ্নিত করি, এই দাগটাকে একটা নির্দিষ্ট হাইটটাকে যদি এটাকে এম্পায়ার হিসেবে চিন্তা করি, এটাকে আকবর হিসেবে চিন্তা করি, এটা তো তার গ্রেটনেস কোথায় আছে, এখানে আছে। এটা তো তার গ্রেটনেস, তাহলে এই এম্পায়ারটা কোথায় আছে, এখানে আছে। তাহলে খেয়াল রাখবো এই একই লেভেলে এরকম কি আছে, অনেক এম্পায়ার্স আছেন যারা কিনা কার সঙ্গে সমতুল্য, আকবরের সঙ্গে। মানে এটাও একজন এম্পায়ার, এটাও একজন ইন্ডিয়ান এম্পায়ার, এটাও একজন ইন্ডিয়ান এম্পায়ার, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। কথাটা বুঝি না? তাহলে ভারতবর্ষে অনেক ইন্ডিয়ান এম্পায়ার্স আছেন, এইটা হচ্ছে সেই সমস্ত এম্পায়ারদের জায়গা যেখানে সবাই নিজেদের মাহাত্ম্যের দিক দিয়ে কি ইকুয়াল। তো সেই কারণে এটা একই জায়গায় তো আমি ছবির মধ্যে অনেকগুলো রাজাকে দেখাতে পারছি না, সেই জন্য পাশে পাশে আঁকালাম। এখানে একটা, 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 এরকম লেভেলে একই লেভেলে যতজন রাজা আছেন তাদের সবাইকে আমি এক পরপর পাশাপাশি কি করে গেলাম, দাগ দিয়ে গেলাম। তাহলে ইন্ডিয়ান এম্পায়ারদের প্রত্যেকের এর নিচে যে সমস্ত এম্পায়াররা আছেন এরা প্রত্যেকেই এদের চাইতে কম মাহাত্ম্যযুক্ত এম্পায়ার। এখানেও তো এম্পায়াররা আছেন, ইন্ডিয়ান এম্পায়ার তো এখানেও আছেন, ছোট ছোট এম্পায়ার তো অনেক আছে, তাই? তাহলে এই সমস্ত এম্পায়াররা এরা সবাই কি এদের তুলনায় কম মাহাত্ম্যযুক্ত, কম গ্রেট, হ্যাঁ কি না? একই রকমভাবে আকবর যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে এ কাদের সাথে সমতুল্য, এদের সাথে সমতুল্য, গ্রেটেস্ট এম্পায়ারদের সাথে সমতুল্য। হ্যাঁ, গ্রেটেস্ট একটা হয়, কিন্তু এখানে কয়জন আছেন, একই জায়গায় অনেকে আছেন, কিন্তু আকবর এদের তুলনায় তো আবার কি হচ্ছেন, অনেকটাই বেশি, তাই না? তো এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে এখানে একটা রাজার সঙ্গে আকবরের তুলনা করা হয়নি। এখানে ভারতবর্ষের যে সমস্ত রাজারা গ্রেটেস্ট, অন্যদের সবার থেকে বেশি, সবচেয়ে বেশি বলে ব্যাখ্যা হয়, সেটা একজন নয়, অনেকে আছেন, বিভিন্ন দিক দিয়ে এক একটা রাজা এক এক দিক দিয়ে গ্রেটেস্ট, এই সমস্ত রাজাদের সঙ্গে আকবরকে কি করা হয়েছে, সমতুল্য করা হয়েছে। এবার এরকমভাবে যদি ছবিটা আঁকাই, তাহলে আমার কিন্তু ছবিটাকে দেখে কি করা সম্ভব না, বাংলায় বাক্যটাকে ফ্রেম করা সম্ভব হয় না, কঠিন হয়ে যায়। করা যায়, ম্যাচুরিটি আসলে পরে অটোমেটিক্যালি করা যাবে, কিন্তু এই পর্যায়ে তোমরা যে পর্যায়ে আছো সেই পর্যায়ে সেটাকে চিন্তা করাটা মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি কি বলি আমার স্টুডেন্টদেরকে, আমি বলি যে এই যে রাজাগুলোকে যে পাশাপাশি দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে সমান,
গুরুত্ব সম্পন্ন, সমান গ্রেটনেস সম্পন্ন, মাহাত্ম্য সম্পন্ন এই রাজাগুলোকে পাশাপাশি দাগ না দিয়ে আমরা উপর নিচে দাগ দিই। একটা ছবির মধ্যে ছবিটাকে আড়ার চেষ্টা করি, অর্থাৎ এই রাজাটাকে এখানে নিয়ে আসি, এটাকেও এখানে, এটাকেও এখানে, এটাকেও এখানে, এটাকে এখানে, এটাকে এখানে, অর্থাৎ আমি আর পাশাপাশি ছবিগুলোকে আঁকালাম না, আমি এটাকে উপর নিচে আঁকলাম। একে নিয়ে কল্পনা করলাম, কল্পনা করতে পুরোটাই তো কল্পনা, কম্প্যারিজনটা পুরোটাই কল্পনা। আমি কল্পনা করলাম যে এই যে এইটুকু অংশ, একটা এই মার্ক আর এই মার্ক, এইটুকু অংশের মধ্যে দিয়ে আমি কি করতেছি, একটা সেম পর্যায়ের এরিয়াকে, গ্রেটনেসকে চিহ্নিত করতেছি। তাহলে আকবরের ক্ষেত্রে এই জায়গাটা কি হয়ে যাবে, চওড়া হয়ে যাবে। কেন চওড়া? কারণ এটা তো একই জায়গা, সেম জায়গা। এই জায়গাটার মধ্যে কেউ কারোর চাইতে কম না, উপর নিচে দাগিয়েছি ঠিকই, জায়গা নাই বলে পাশাপাশি এক জায়গাতে একটা ছবির মধ্যে আনার জন্য উপর নিচে দাগাইছি ঠিকই, কিন্তু তার মানে এই না যে এই রাজাটা, এই প্রথমে যে রাজাটাকে লিখছি তার মাহাত্ম্য এর চাইতে বেশি না। এখানে বাক্য অনুযায়ী মানেটা কি, মানে এদের প্রত্যেকেরই জায়গাটা কি, সেম। তাহলে এখানে যে কয়জন রাজা আছে এরা সবাই সমান মাহাত্ম্যযুক্ত রাজা, গ্রেটনেসযুক্ত রাজা। আর সেই জন্য আকবরের যেই মার্কটা, উপরের যে মার্কটা, সেটাকে কি দেওয়া হয়েছে, এতটা চওড়া করা হয়েছে কি বোঝানোর জন্য, যে এই এরিয়াটা আর এই এরিয়াটা দুটো কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। তাহলে খেয়াল করো, এবার খেয়াল করে দেখো আকবরকে কাদের সাথে তুলনা করা হলো। আকবর যে কয়জন রাজা মহান আছেন ভারতবর্ষে, বা সম্রাট মহান আছেন, তাদের অনেকের মধ্যে একজন হচ্ছে কে, আকবর। অর্থাৎ এদের মধ্যেই কেউ একজনকে আমি কি দেখতে পাবো, আকবর হিসাবে দেখতে পাবো। তাহলে আকবরের জায়গাটা এদের মধ্যে না, এদের স্থানে না, আকবরের জায়গাটা কোথায়, এই স্থানে। কথাটা বোঝো না, বোঝো না? আর এই স্থানে হওয়ার কারণে এখানে যে সমস্ত মহান রাজারা আছেন, অনেকেই আছেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, অনেকেই আছেন, অনেকেই আছেন, অনেকের মধ্যে একজন হচ্ছে কে, আকবর। তাহলে আকবরের জায়গাটা তো এখানে আছে, আমি ধরে নিলাম এই জায়গাটায় আকবর। তাহলে অনেকগুলো রাজার মধ্যে, অনেকগুলো মহান ভারতীয় রাজাদের মধ্যে একজনকে, একজন ইজ আকবর। বলা যায় না, যায় না? আশা করি আমার কথাটা বুঝাতে পারলাম। তাহলে পাশাপাশি ছবিগুলোকে লেখা উচিত ছিল, তা না করে আমি এক জায়গায় নিয়ে আসলাম ছবিটাকে একটা বারের মধ্যে নিয়ে আসার জন্য, এবং সেটা করার ফলে আমার কাছে বিষয়টা, এই বাক্যটার মানেটা অনেকটা, দেখো খেয়াল করে দেখো, ক্লিয়ার হয় যে অনেকগুলো যে মহান রাজা আছেন এইখানে এই এরিয়াতে, তাদের মধ্যে একজন হচ্ছে কে, আকবর, যে কিনা আমার বাক্যের আলোচনার বস্তু। তার মাহাত্ম্যটাকে কি করা হয়েছে, তুলনাটা করা হয়েছে। আই হোপ ইটস ক্লিয়ার। এবার এই বাক্যটাকে যখনই তুমি কম্প্যারেটিভ বা পজিটিভে পাল্টাবে, এই ছবিটাকে পর্যায়ে পৌঁছানোর পরে তোমার কাজটা করা সোজা হয়ে যায়। কিভাবে? যদি তুমি কম্প্যারেটিভ ফর্মে পাল্টাতে চাও, তাহলে তুমি কি বলবে, সোজা কথা, আকবর এদের চাইতে বেশি মহান, তাই তো বলবো, তাই না? আকবর এদের চাইতে বেশি মহান বলা যায়, বা এদের থেকে বেশি মহান। থেকে কথাটাকে ব্যবহার করছি, কাদের থেকে, এদের থেকে। আর যদি পজিটিভে লিখতে চাই, তাহলে কথাটা কি হবে, আকবর এদের মতো মহান। মতো লাগাবো, তাহলে কার মতো, এই রাজাগুলোর মতো, তাই কি না? এবার খেয়াল করো, যখন তুমি থেকে দিয়ে বাক্যটা বানালে, এই থেকে বানানোর সময় তোমার মার্ক হলো নিচের এই রাজাগুলোকে, আর যখন মতো দিয়ে বাক্য বানালে তখন তুমি মার্ক করলে উপরের এই মহান রাজাগুলোকে। এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি আর কোনটা কম দেখাই তো যাচ্ছে, যে এই অংশটা কি বেশিরভাগ, আর এই অংশটা কি খুব অল্প সংখ্যক। একটা হচ্ছে কি বেশিরভাগ, আরেকটা হচ্ছে কি অল্প সংখ্যক। তাহলে এই অংশটাকে বলার সময় যখন আমি পজিটিভ ডিগ্রিতে বানালাম এই বাক্যটার ক্ষেত্রে, এই বাক্যটাকে বলার সময় আমি মতো ব্যবহার করে পজিটিভ ডিগ্রিতে বাক্যটাকে তৈরি করার সময় আমি ব্যবহার করলাম খুব অল্প সংখ্যকের ক্ষেত্রে ভাষাটাকে। আর যখন কম্প্যারেটিভে বানালাম তখন অটোমেটিক্যালি বানাতে হলো বেশিরভাগ দিয়ে। আর বেশিরভাগেরই ইংরেজি কথাটা কি মোস্ট আদার, আর খুব অল্প সংখ্যকের ইংরেজি শব্দটা কি ভেরি ফিউ। খেয়াল করো যে পজিটিভ ডিগ্রিতে তুমি কাকে ব্যবহার করছো, ভেরি ফিউকে, তো কম্প্যারেটিভে কাকে ব্যবহার করতে হচ্ছে, মোস্ট আদার।
তাই না? তাহলে এই ছবিটাকে এরকমভাবে বানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে আমি পজিটিভে ভেরি ফিউকে ব্যবহার করব নাকি মোস্ট আদারকে ব্যবহার করব। এটাকে চেনার জন্য তুমি ছবিটাকে এই পদ্ধতিতে কি করতে পারো, আঁকতে পারো। আর যখন দেখবে তোমার যে বাক্যগুলো বানানো হয়েছে সেই বাক্যগুলোর মধ্যে এরকম জাতীয় ছবি আসছে যেখানে ওয়ান অফ দ্য দিয়ে বাক্যটা দেওয়া আছে, সঙ্গে সঙ্গে বুঝিয়ে যাবে যে তোমার ওই বাক্যটা, ওই আনসারটা 3টা 4টা 5টা 10টা মানে যেটা তুমি চেঞ্জ করছো বাংলাতে, সেই বাক্যগুলোর মধ্যে যে বাক্যটার মানের সঙ্গে এরকম ছবি পাওয়া যাবে সেই মানেটা কি তুমি কি করতে পারবে, ফাইনাল হিসাবে ধরতে পারবে। তো বার ডায়াগ্রাম আমাকে আমার কাজটা করতে অনেকটা সাহায্য করে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, নিজের কাজ করতে আমার সুবিধা হয়। তো সেই জন্যই তোমাদেরকে এই কথাটাকে জানানো। তোমরাও যখন বাড়িতে এই প্র্যাকটিসগুলো করবে, অধিকাংশ বাক্যের মানেগুলোকে তোমার এই বার ডায়াগ্রাম ছাড়াই মানেটা বুঝতে তোমার অসুবিধা হবে না। তাও বলবো বার ডায়াগ্রামটাকে ওই বাক্যগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করো, যাতে যেটার মানে তুমি অলরেডি জানো যে এই বাক্যটার মানেটা ফাইনাল, সেটার ক্ষেত্রে তোমার বার ডায়াগ্রামটা ঠিকঠাক বেরোচ্ছে কি না সেটাকে বিচার করার যদি ক্ষমতা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো, তাহলে অটোমেটিক্যালি কঠিন বাক্যগুলো করার সময় বার ডায়াগ্রামটা তোমাকে হেল্প করবে। সাধারণ বাক্যগুলোর ক্ষেত্রে বার ডায়াগ্রাম তোমাকে কোনো হেল্প করবে না। তুমি জাস্ট প্র্যাকটিস করতেছো বার ডায়াগ্রামটাকে, ছবিটাকে কী করার জন্য, আঁকার জন্য, মানে ওয়াইজ ছবিটাকে তৈরি করার জন্য প্র্যাকটিস করতে থাকলে। যেই প্র্যাকটিস করতে করতে তোমার একটা পর্যায়ে আসবে যখন এই বার ডায়াগ্রাম তোমাকে হেল্প করবে মানেটা ঠিক হচ্ছে কিনা সেটাকে বিচার করার জন্য। এবার আমি এটাকে বুঝাই তো দিতে পারবো না, আমি তোমার সামনে নেই, তোমাকে কাজ করে দেখিয়ে দেখাতে পারবো না। তো সেই জন্য তোমাকে সেই কাজটা করতে হবে, অ্যান্ড আই হোপ ইউ উইল ডু ইট। আমি ডিপেন্ডেন্ট, তোমরা যতক্ষণ না পর্যন্ত এই বার ডায়াগ্রামটাকে ভালো মতন প্র্যাকটিস করতেছো, যদি না বুঝে থাকো তাহলে আমাকে জিজ্ঞেস করো, আর যদি বুঝে থাকো তাহলে যতক্ষণ না প্র্যাকটিস করতেছো ততক্ষণ পর্যন্ত তুমি এর সুফলটা কোনো সময় হাতের সামনে পাবে না। আমি বারবার বলতেছি, আমি এই বার ডায়াগ্রামের একটা বিশাল সুফল পেয়েছি। কেন? কারণ অধিকাংশ বাক্যের ক্ষেত্রে আমাদের এই বার ডায়াগ্রামের প্রয়োজন পড়ে না, কিন্তু যেখানে আমি আটকে যাব সেখান থেকে বেরোতে আমাকে এই বার ডায়াগ্রাম হেল্প করবে। কিন্তু কখন হেল্প করতে পারবে? যখন তুমি আগের থেকে এটাকে ভালো মতন প্র্যাকটিস করে ভালো মতন বুঝে নির্দিষ্ট বাক্যের জন্য কোন ছবিটা হওয়া উচিত সেটাকে স্পেসিফিক্যালি আঁকতে পারবে, তখনই তোমাকে হেল্প করতে পারবে। আর তার জন্য তোমার প্র্যাকটিসের প্রয়োজন। সো দিস ওয়াজ হোয়াট আই ইন্টেন্ড ডেড টু সে অ্যাবাউট ডিগ্রি অফ কম্প্যারিজন। আমি আর এই বাক্যটা চেঞ্জ করলাম না, কারণ এটা ভেরি সিম্পল, এখন খুব সোজা হয়ে যাবে। কী হবে? আকবর বেশিরভাগ রাজাদের থেকে মহান, আর এখানে আকবর খুব অল্প সংখ্যক রাজাদের মতো মহান। এবার সেই বাক্যটা ইংরেজি ট্রান্সলেট করলে পারে বাক্যটা কী হবে 1 2 3 4 করে, সেটা ইজ ভেরি সিম্পল, তোমরা আগের ভিডিও থেকে করে আসছো, তাই একই জিনিসকে রিপিট করার কোনো যুক্তি নেই। আমি এখানে মেন উদ্দেশ্যটা ছিল বার ডায়াগ্রামটাকে কীভাবে আঁকাতে হয়, ওয়ান অফ দ্যার জন্য কী আঁকাতে হয় সেটাকে বোঝানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অন্যান্য বাক্যগুলোর ক্ষেত্রে বার ডায়াগ্রাম উইল নট কাম ইন টু এফেক্ট, খুব একটা বেশি প্রয়োজন পড়বে না, কারণ সেগুলোতে মানেগুলো খুব সহজে বোঝা যায়। মানেটা বুঝতে অসুবিধা হয় এই জাতীয় ফ্রেজটার ক্ষেত্রে। কোনটার ক্ষেত্রে ভেরি ফিউকে ব্যবহার করবো, কোনটার ক্ষেত্রে মোস্ট আদারকে। কোনো কোনো বাক্যে এর মানে কিন্তু এই না যে পজিটিভের জন্যই ভেরি ফিউ, কম্প্যারেটিভের জন্য মোস্ট আদার না, কিন্তু কোনো কোনো বাক্যে ঠিক উল্টাটা হতে পারে। পজিটিভ করতে যায় মোস্ট আদার ব্যবহার করতে হলো, আর কম্প্যারেটিভ করতে যায় ভেরি ফিউকে ব্যবহার করতে হলো, হতেই পারে। তো আগের থেকে ডিটারমাইন্ড হয়ে বসে দেখো না যে এটা এটার জন্য, এটা এটার জন্য। ছবির উপর ডিপেন্ড করে তোমার কোনটার ক্ষেত্রে মোস্ট আদারকে ব্যবহার করতে হচ্ছে, কোন ডিগ্রির ক্ষেত্রে ভেরি ফিউকে ব্যবহার করতে হচ্ছে, সেটাকে তোমাকে কী করতে হবে, খুঁজে বের করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার বার ডায়াগ্রাম কাম ইন টু অ্যাকশন। সেই জায়গাটাতেই বার ডায়াগ্রাম তোমাকে হেল্প করবে। ওকে, তো আই হোপ আমাদের এই আজকের আলোচনা, এই ফাইনাল পার্টের যে আলোচনা, সেটা আমরা বুঝতে পারছি। ইন কেস কারোর কোনো সমস্যা থাকে তাহলে পরে অবশ্যই যোগাযোগ করো, অবশ্যই জিজ্ঞেস করো, আমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলব। যদি তোমাদের তরফ থেকে কোনো কোয়ারিজ না আসে আমার কাছে, আমি ধরে নেব তোমরা ডিগ্রি অফ কম্প্যারিজনটাকে বুঝতে পেরেছো, কাজ তোমরা করতে পারছো, খালি বোঝাটা না, তোমরা কাজ নিজেরা করতে পারছো, এটা আমি ধরে নেব। আর সেই অনুযায়ী আমরা নেক্সট পার্টে চলে যাব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। So till the next video comes, stay home, stay safe. Thank you.